কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা বিশ্রাম নিলাম, আজকে আমাদের ক্লাস আছে। তো আমরা অলরেডি ফৌজদারি কার্যবিধি আইন শেষ করছি, আমরা দণ্ডবিধি আইনও শেষের দিকে, সাথে পুলিশ আইনও আমাদের শেষের দিকে। আমাদের দণ্ডবিধি আইন শেষ হয়ে গেলে আমার ইচ্ছা আছে, কার্যবিধি পড়াইছি, দণ্ডবিধি আইনটা আমরা আবার প্রথম থেকে পড়াবো, ঠিক আছে? সাথে আমরা সাক্ষ্য আইন পড়াবো এবং পিআরবি পড়াবো। তো দণ্ডবিধি আইন শেষ হলে তারপরে আবার আমরা ওই পড়াবানি, কার্যবিধি আইন পড়াবানি। এবং শেষের দিকে আমরা যাই হলেন 14 থেকে 15টা মাইনর অ্যাক্ট পড়বো, রিজিকে থাকলে ইনশাল্লাহ ওইখান থেকেই প্রশ্ন কমন থাকবে। তো অলরেডি দণ্ডবিধি আইনের আমরা 460 ধারা পর্যন্ত পড়ছি বন্ধুরা, থ্যাংক ইউ। আমরা দণ্ডবিধি আইনে 460 ধারা পর্যন্ত পড়ছি এবং আমরা বর্তমানে পড়তেছি দণ্ডবিধি আইনের 17 অধ্যায়, অর্থাৎ সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো আমরা পড়তেছিলাম। বন্ধুরা, আমরা কি পড়তেছি? সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো আমরা পড়তেছিলাম, ঠিক আছে কিনা? দণ্ডবিধি আইনে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ কত অধ্যায়? এমসিকিউ 17 অধ্যায়। কত থেকে কত পর্যন্ত আলোচনা করছে? 378 থেকে 462 খ পর্যন্ত বেসিক্যালি ওয়ালাইকুম আসসালাম, এই সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো এখানে আলোচনা করছে। অলরেডি আমরা চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, এগুলো আমরা পড়ছি। আজকে আমরা পড়বো অপরাধজনক বিশ্বাসভঙ্গ, সাথে চোরাই মাল, প্রতারণা, এই বিষয়গুলো আমরা পড়বো, ঠিক আছে? আমরা একটু রিভিশন দেই, যে ধারাগুলো একটু ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমরা একটু রিভিশন দেবো। এই সাক্ষ্য আইনে একটু গুরুত্ব দিয়েন। শোনেন, সাক্ষ্য আইনে প্রশ্ন অন্য কারো কমন না বাদলেও ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টদের প্রশ্ন কমন থাকে, ঠিক আছে কিনা? এবছরও কমন পাচ্ছে তো, সহজ প্রশ্ন হয়েছিল আরো। ইনশাল্লাহ আপনাদেরও কমন থাকবে, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য কমন বাদে, আল্লাহ ভরসা, তাই না? আমরা দণ্ডবিধির 339 থেকে একটু রিভিশন দেই। 339-এ বলতেছে অবৈধ বাধা, 340-এ অবৈধ অবরোধ, 341-এ অবৈধ বাধার শাস্তি, 342 থেকে 345 পর্যন্ত অবৈধ অবরোধের শাস্তি, 1 থেকে 2 দিন পর্যন্ত অবৈধ অবরোধ করলে 342, 3 থেকে 9 দিন করলে 343, 10 থেকে কেয়ামত পর্যন্ত কাউরে অন্যায়ভাবে আটকায় রাখলে 344। আর যে ব্যক্তিকে ছাড়িয়ে দেওয়ার জন্য আদালতের নির্দেশ আছে, তাকে অন্যায়ভাবে আটকিয়ে রাখলে 345-এ শাস্তি। 385 বল প্রয়োগ, 349 অপরাধমূলক বল প্রয়োগ, সরি, 349 বল প্রয়োগ, 385 অপরাধমূলক বল প্রয়োগ, 351-তে আক্রমণ, 352-তে অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, 353-তে সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি, 354-তে নারীর শ্লীলতাহানি করার জন্য অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি, 356-তে বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে আক্রমণ, 355-তে বলতিছে কোনো ব্যক্তিকে অপমান বেইজ্জতি করার জন্য আঘাত করার শাস্তি, অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। আর 356-তে বাহিত সম্পত্তি চুরির শাস্তি, 359, 60, 61-তে মনুষ্যরণ, 362 তে অপহরণ, 363-তে মনুষ্যরণের শাস্তি, 364, 65 কতে মনুষ্যহরণ বা অপহরণের শাস্তি। 374 আছে, আছে আপনার ওই যে আরে কি 374 আছে অবৈধ শ্রমের শাস্তি। আর 375-এ ধর্ষণ, 376-এ তার শাস্তি, 377-এ অবৈধ কাম লালসাকরণের শাস্তি, ঠিক আছে কিনা? এরকম একটা ঘটনা আজকে আমাদের এখানে ঘটছে। এটা আমার খুবই অন্যায় কাজ, পাপের কাজ। বলেন তো, কোন নবী কে? হযরত লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক উল্টাই দিছিল, তারা এইভাবে সমকামিতা করতো। লূত, জানেন তো? কওমে লূত, অনেক নবীর উম্মাদদের উপরে আযাব আসছে, আযাব। আমরা আইসি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, কথা বুঝছেন নি? সৈয়দ আলী ভাই, ঠিক আছে না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ, আপনি আমার উম্মতদের উপরে একবারে কোনো আযাব দিয়েন না। এই দোয়া কবুলই পাইছেন, নাহলে আমরা যে পাপ করি একবারে মনে করেন যে শেষ করে দিত আল্লাহ, ঠিক আছে কিনা? সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে আসছে, পৃথিবীতে যত বিপর্যয় বালা মুসিবত সবই মানুষের দু হাতের কামাই, ঠিক আছে কিনা? তুমি পরীক্ষা করে দেখো, যে তুমি যখন অন্যায় করবা, পাপের কাজ বাড়াই দেবা, তোমার বালা মুসিবত বৃদ্ধি পাবে। আর নালি, যদি তোমার বালা মুসিবত না আসে, মনে করবা আল্লাহ পাক তোমাকে অবকাশ দিয়ে দিয়েছে। অবকাশ মানে কি?
তোমাকে মুক্তি দিয়ে দে, তোমাকে হিদায়াত তোমার প্রতি উঠে এনেছে। ঠিক আছে কিনা? এটা মনে রাখবা। আযাব এবং গজব যেটা, হ্যাঁ, যদি আল্লাহ পাক তোমাকে আযাব গজব না দেয়, মনে করবা যে তুমি অন্যায় করতেছো, তুমি ভালো আছো, তার মানে আল্লাহ পাক তোমাকে অবকাশ দিয়ে দিছে। এবং ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা কোন মধ্যে গেলাম? 378 আছে চুরি, 379-তে চুরির শাস্তি, 380-তে বাসগৃহ থেকে চুরির শাস্তি, 381-তে চাকর কর্তৃক পরিবেশ সম্পত্তি চুরির শাস্তি, 382-তে চুরি সংগঠনের উদ্দেশ্যে আঘাত বা আটকিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে চুরি, 383-তে বলপূর্বক গ্রহণ, চাঁদাবাজি বা এক্সট্রেটেশন, 384-তে বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজির শাস্তি, 390-তে দস্যুতা, 391-তে ডাকাতি, 392-তে দস্যুতার শাস্তি, 393-তে দস্যুতার চেষ্টার শাস্তি, 394-তে দস্যুতাকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি, 395-তে ডাকাতির শাস্তি, 396-তে খুন সহ ডাকাতির শাস্তি, 397-তে দস্যুতা বা ডাকাতি সংগঠনে আপনার গুরুতর আঘাতের উদ্দেশ্য সহকারে এই শাস্তি, আর 398-তে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠান গ্রহণের শাস্তি, আর 399-তে বলতেছে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতির প্রস্তুতি গ্রহণের শাস্তি। ঠিক আছে কিনা? আর 401-এ ডাকাত দলের সদস্য, 400 ডাকাত দলের সদস্য, 401 চোরদের সদস্য, আর 402-এ বলতেছে আপনার ওই যে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার শাস্তি। ঠিক আছে কিনা? আর 403 হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এইখান থেকে আপনাদেরকে আমি পড়াবো, আজকে শুরু করবো আবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আপনারা জানেন যে অসাধু সম্পত্তি আত্মসাৎ কাকে বলে, অসাধু সম্পত্তি আত্মসাতের বৈশিষ্ট্য লেখো। এরপর হচ্ছে আপনার অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আপনার এই কোন কোন সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের উপাদান সমূহ লেখো। হ্যাঁ, এ ধরনের প্রশ্ন আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসতে পারে। সুতরাং এটাকে আমাদের কি করতে হবে? একটু আমলে নিতে হবে এবং পদোন্নতি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ পরীক্ষায় না আসলেও অপরাধজনক বিশ্বাসভঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এই বছর সবার জন্য। ঠিক আছে? আচ্ছা, অসাধু সম্পত্তি আত্মসাৎ কত ক্লাসে আমরা পড়াইছি? যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে, হ্যাঁ, তখন তাকে হচ্ছে কি আপনার অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে বলেই গণ্য হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ দণ্ডবিধি আইনে দুই প্রকার। কি কি? দুই প্রকার। একটা হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এবং আপনাদেরকে আমি আগে গত ক্লাসে পড়াইছিলাম যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে, সেটা যদি ক্ষণিকের জন্য হয় বা অল্প সময়ের জন্যও যদি হয়, ক্ষণিকের জন্য হয় বা অল্প সময়ের জন্যও যদি হয়, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে সে ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে বলেই গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবো, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ যদি কোনো ব্যক্তি করে তার শাস্তি 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। আর যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে, মৃত ব্যক্তি কোয়া নামক ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে অপরাধ কি? তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে 404 অপরাধ। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, যে ব্যক্তি মরি মরি পড়ি রয়েছে, এর সম্পত্তি আপনি নিয়ে নেছেন। একটা ব্যক্তি গলায় দড়ি দিয়ে মারা গেছে, হ্যাঁ, তার গলায় দড়ি মৃত ব্যক্তির আপনি কি করছেন? গলা গলার গহনা আপনি মনে করেন পকেটে ঢুকাইছেন, কানের দুল পকেটে ঢুকাইছেন, চেন ঢুকাইছেন, টাকা পয়সা ঢুকাইছেন, মোবাইলটাও নিয়ে এনেছেন, তাহলে আপনি 404 আপনি অভিযুক্ত। একটা জিনিস মনে রাখবো, মৃত ব্যক্তির সম্পত্তি যখন আপনি আত্মসাৎ করবেন অবশ্যই এটা একটা বড় অপরাধ, এবং তার শাস্তি দণ্ডবিধি আইনের 404 বলতেছে 3 বছরের বন্ধুরা, তোমাদের আপনাদের এখানে অবশ্যই শাস্তি মুখস্থ করতে হবে। শাস্তি মুখস্থ না করলে ভালো মার্কস কিন্তু পাবেন না, কেননা কম্পিটিশনের যুগে শাস্তিটা লিখলে ফুল মার্ক, কেন একটা ধারায় যখন একটা প্রশ্ন হবে তখন শাস্তি সহকারে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটা শাস্তি হচ্ছে কি 3 বছরের কারাদণ্ড। তাহলে এমনি আত্মসাৎ করলে 2 বছর, আর মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে হচ্ছে 3 বছর। ঠিক আছে? আর 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 আর- আর একটা বলতেছে যে যদি চাকর কর্তৃক মনিবের সম্পত্তি আত্মসাৎ হয়। হ্যালো, ঢুকতে পারেন না কেন? কি সমস্যা? হোয়াটসঅ্যাপে হাইলা কেন? লিঙ্ক দিচ্ছি।
নেটওয়ার্ক এত প্রবলেম হলে কেমনে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ না ভাই, এসে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আছে দুই প্রকার। একটা হচ্ছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা হচ্ছে দণ্ডবিধি আইনের অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অর্থাৎ অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ। ঠিক আছে? নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা, দাঁড়ান দেখি কি হলো, ভালো লাগে না। আসসালাম, রাসেল ভাই বলেন। রাসেল ভাই নাম্বার সেভ আছে, বলেন। আমি একটু ব্যস্ত আছি, বলেন, পরে কথা বলি। আমি থানায় যাবো 11টার দিকে। এখন না। হুম। হুম। আচ্ছা, অভিযোগটা তো ওটা আমিই লিখছিলাম, আমি। তো আমরা হচ্ছে এখন পর্ব হচ্ছে আহ, আহ, বা- 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 দণ্ড আ- আমরা এখন পর্ব হচ্ছে দণ্ডবিধি আইনে যে 404 ধারা, ডাইরেক্ট আপনারা এটা শাস্তি সহকারে পড়বেন। শাস্তি সহকারে না পড়লে কিন্তু এখানে আপনি ফুল মার্কস কভার করতে পারবেন না। অর্থাৎ এখানে বলতেছে যে দণ্ডবিধি আইনের আপনার মানে নর্মালি আপনি যদি মৃত ব্যক্তি সম্পত্তি আত্মসাৎ করেন 3 বছর, এটা এমসিকিউ আসবে। আত্মসাৎকরণের শাস্তি কত বছর? 2 বছর। মৃত ব্যক্তি সম্পত্তি আত্মসাৎকরণের শাস্তি কত বছর? বলতেছে যে 3 বছর। আর মৃত ব্যক্তির সম্পত্তি যখন আপনি আত্মসাৎকরণ করবেন তখন আপনাকে বলতেছে যে দণ্ডবিধি আইনের আপনার 7 বছর পর্যন্ত তার শাস্তি সম্প্রসারণ করা যাবে। এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে। আর একটা জিনিস আমরা একটু মনে রাখবো, যে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ এমনি পাবলিক যখন করবে 3 বছর, বাট চাকর কর্তৃক মনিবের সম্পত্তি আত্মসাৎ, দ্যাট মিনস আপনি একজনের চাকর হিসেবে নিযুক্ত আছেন, এই চাকরের সম্পত্তি যখন আত্মসাৎ করবেন, অর্থাৎ আপনার মনিব মৃত্যুর পর আপনার দায়িত্ব ছিল তার প্রকৃত যে অভিভাবক আছে তাকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া। ঠিক আছে কিনা? এক্ষেত্রে উক্ত অস্থাবর সম্পত্তি আপনি যদি আত্মসাৎ করেন, নিজের ব্যবহারে পরিণত করেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনি
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছেন বলেই আপনার গণ্য হবে। যা দণ্ডবিধির 404 ধারা মোতাবেক আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান কিন্তু আপনার এখানে রাখা হয়েছে। এবং এখানে এবং এখানে আমরা এবং এখানে আমরা একটা জিনিস মানে ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে এই শাস্তিগুলো ডাইরেক্ট আপনারা মুখস্থ রাখবেন। শাস্তি মুখস্থ না রাখলে কিন্তু ফুল মার্কস এখানে কভার করবে না। আচ্ছা বন্ধুরা, আমরা এখন চলে যাব খুবই গুরুত্বপূর্ণ সেশন, বেশি পড়ে লাভ নাই, অল্প পড়বো যাতে প্রশ্ন আসলে বুঝতে পারি। অপরাধজনক বিশ্বাসভঙ্গ। অপরাধজনক বিশ্বাসভঙ্গ হচ্ছে, ইংরেজিতে বলা হয়েছে দ্য ক্রিমিনাল ব্রিচ অফ ফেইথ। কি বলে? খুবই গুরুত্বপূর্ণ। অপরাধজনক বিশ্বাসভঙ্গের ইংরেজি কি? দ্য ক্রিমিনাল ব্রিচ অফ ফেইথ। এটার ইংরেজি হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ সম্পর্কে আলোচনা করছে আপনার এই দণ্ডবিধি আইনে 405 থেকে 409 ধারা। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা অপরাধজনক বিশ্বাসভঙ্গ দণ্ডবিধির সংজ্ঞা কয় ধারা? 405 ধারা। আহ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ সম্পর্কে দণ্ডবিধির কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত আলোচনা করছে? দণ্ডবিধি আইনের আপনার 405 থেকে 409 পর্যন্ত আলোচনা করছে। ইংরেজিতে একে কি বলে? দা 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 ক্রিমিনাল বিচ অফ ফেইথ বলা হয়। দা ক্রিমিনাল, CRIMINAL, ক্রিমিনাল বিচ, BITCH, বিচ অফ ফেইথ, FAITH, বিচ অফ ফেইথ। এই ল্যাপটপে কি শুনতেছেন আপনার আমার কথা ভাই? বিচ অফ ফেইথ। এখান থেকে যে প্রশ্নটা পদোন্নতি পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ কাকে বলে, অপরাধজনক বিশ্বাসভঙ্গের উপাদান লেখো, অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা সমূহ লেখো। এরপরে বলা হচ্ছে যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের, নেটওয়ার্কে এত সমস্যা হলে কেমনে ক্লাস নিয়ে আমি। আচ্ছা, অপরাধজনক, আপনাকে একটু শুনতে পান করে একটু কমেন্ট করেন, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন ভাই। শুনতে পাচ্ছেন কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান যে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এই অপরাধজনক বিশ্বাসভঙ্গের এখানে যদি আসে যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের অনুষঙ্গ লেখো বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের উপাদান সমূহ লেখো, মনে রাখবেন অনুষঙ্গ এবং উপাদান কিন্তু একই কথা। ক্লিয়ার কিনা? অনুষঙ্গ এবং উপাদান হচ্ছে একই কথা। তো এখানে বলতিছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি বা সম্পত্তির উপরে আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, কিংবা ন্যায় পরিচালনায় পদ্ধতিতে আইনের কোনো নির্দেশ লঙ্ঘন করিয়া বা অনুরূপ ন্যায় পরিচালনা সম্পর্কে তৎকর্তৃক প্রতি স্পষ্ট উহার ব্যবস্থাপনা করে বা ইচ্ছামতো অনুরূপ অন্য কোনো ব্যক্তিকে অনুমতি দেয়, তখন উক্ত ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে বলে গণ্য হবে। অনেক বড় সংজ্ঞা, এত কথার দরকার নাই, সহজ বাংলা আলাপ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে, কি পত্রের ভারপ্রাপ্ত হয়ে? বলতেছে আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি কি করতেছে? অসাধুভাবে আত্মসাৎ করতেছে বা নিজের ব্যবহারে পরিণত করতেছে, অথবা আইনের কোনো চুক্তি লঙ্ঘন করতেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে বলেই গণ্য হবে। মনে করো আমি রহিমের কোম্পানিতে চাকরি করি, নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো কোম্পানিতে চাকরি করতে যাইয়ে আমি কোম্পানির চাকরির শর্ত লঙ্ঘন করছি, ঠিক আছে কিনা? আমারে 5 লক্ষ টাকা লেনদেন করতে বলছে, নিজেই খেয়ে বসে রইছি। বা কোম্পানির মালামাল আমি অন্য কোনো জায়গায় ব্যক্তি ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত কি একই কথা? হ্যাঁ, ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত আপনার একই কথা। সেই ক্ষেত্রে আমি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছি বলেই গণ্য হবে। যেমন আমি একটা দোকানের কর্মচারী, দোকানের মনে করেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ভারপ্রাপ্ত মালিক বাইরে থাকে, আমি দোকান দেখাশোনা করি বা চুক্তির মাধ্যমে আমি সেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি, ঠিক আছে কিনা? তো আমি দোকানের মালামাল 1 বস্তা চাল নিয়ে আমি খাই ফেললাম, তার মানে কি? আমি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছি বলেই গণ্য হবে। এই কাজটা যে শুধু মনে করেন আমি করলে হবে এরকম কোনো কথা না। মানে আমি যদি অনুরূপ কোনো কাজ অপর কোনো ব্যক্তিকে করতে দেই, মনে করেন আমি দোকানের নিয়োগপ্রাপ্ত হয়েছি রহিমের ব্যবসা দেখাশোনার জন্য, চালের বস্তা আমি নিলাম না, আমি করলাম যে বন্ধু আমি তো এই দোকানে কাজ করি, যা তুই 1 বস্তা চাল নিয়ে তুই নিয়ে যা, তোরা দিয়ে দিলাম, তুই 1 বস্তা চাল নিয়ে যা, সমস্যা নাই। তাহলে আমি করে নেই, ঠিক আছে, কিন্তু আমি যে অপর কোনো ব্যক্তিকে করার এই যে সুযোগ দিলাম বা আমি যে অনুমতি দিলাম বা অপর কোনো ব্যক্তি করার একটা আমি স্কোপ তাকে দান করলাম, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এটাও বিশ্বাসভঙ্গ হিসেবে আপনার গণ্য হবে। আর একটা জিনিস মনে রাখবো যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে স্থাবর এবং অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি প্রযোজ্য হবে। ভালো করে বুঝলেন? তাহলে কি হবে? স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ এর ইংরেজি হচ্ছে দ্য ক্রিমিনাল ব্রিচ অফ ফেইথ। এবং আরেকটা জিনিস আমরা এখানে মনে রাখবো যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ শুধু নিজেই হয় না, অপর কোনো ব্যক্তিকে যদি আপনি উক্ত কাজ করার অনুমতি দেন বা সহায়তা করেন, সেই ক্ষেত্রেও আপনি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছেন বলেই গণ্য হবে। তো বন্ধুরা, আমরা আমরা এখানে অপরাধজনক বিশ্বাসভঙ্গের উপাদানগুলো কি পাই? অপরাধজনক বিশ্বাসভঙ্গের 1 নম্বর উপাদান হচ্ছে অপর কোনো ব্যক্তির মানে সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হতে হবে বা সম্পত্তির ভারপ্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে আপনার উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করতে হবে, হ্যাঁ, নিজে করতে হবে বা অপর কোনো ব্যক্তিকে করতে দিতে হবে। এরপর আছে আইনের বিধান লঙ্ঘন করতে হবে, তাহলে উক্ত ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এখানে এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে, হ্যাঁ, হোটে খাওয়া সেমিয়ারকে টাকা দিলে বিল কমালে এটা কি হবে? আচ্ছা, মেসিয়ারকে এই যে ঠিক আছে, এই যে এটাও কিন্তু অপরাধজনক বিশ্বাসভঙ্গ হবে। কিরকম? আপনি মনে করেন হোটেলে খালেন, হ্যাঁ, হোটেলের মেসিয়ার বা হোটেল বয়কে আপনি 50 টাকা বেশি ধরাই দিলেন। হুম। মনে করেন যে আপনার একটু ভালো ভালো দিল, কি কয়, একটু মাংস একটু 2 পিস বেশি এনে দিল, বা আপনার একটু ভালো খাতের করলো, তাহলে এখানে অপরাধজনক বিশ্বাসভঙ্গ কে করতেছে? করতেছে হচ্ছে ওই যে আপনারা খাবার দিচ্ছে, সেই হচ্ছে আপনার এই অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে, কেননা মালিক তাকে কর্মচারী হিসেবে নিয়োগ করছে। তা আপনি 2 টাকার লোভে বা 500 টাকা 50 টাকা আপনারা দেশে, এই লোভে বা এই কাজে আপনি আর একজন ব্যক্তিকে মনে করেন এই সুযোগ আপনি দিচ্ছেন, ঠিক আছে কিনা? আপনি আর একজন একটু বেশি খাওয়াচ্ছেন, মাংস একটু বেশি দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছেন বলে গণ্য হবে। এটা হচ্ছে মেসিয়ার বিশ্বাসভঙ্গ করছে বলে গণ্য হবে। তাহলে এরকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। আমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখবো যে এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছে। আর নর্মালি অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি হচ্ছে দণ্ডবিধির বলতেছে যে 400, আপনার এই 6 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। মানে নর্মালি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করলে কোনো উপাদান না, মানে এমনি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করলে এই ধারা। বাট অনন্য অপরাধ যখন আপনি করবেন, যেমন চাকর কর্তৃক হলে, বাহক কর্তৃক হলে, সরকারি কর্মচারী হলে, তখন তাদের জন্য আলাদা আলাদা শাস্তি আছে। আমরা একটু সামনের দিকে যাই। আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা পড়ি। উদাহরণগুলো বিরক্ত হবে না, উদাহরণগুলো পড়তে হবে, পরীক্ষায় কিন্তু উদাহরণ তুলে দেবে স্যাররা। বলতে যে এক মৃত ব্যক্তির উইল কার্যকর করিবার ক্ষমতা প্রাপ্ত হইয়া উইল অনুযায়ী সম্পত্তি বন্টন করার জন্য তৎপত্তি আছে, তা আইনসঙ্গতভাবে লঙ্ঘন করে, এক্ষেত্রে সম্পত্তি নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করে, অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে বলে গণ্য হবে। মনে করেন একজন উকিল আমার সম্পত্তি মানে উইল কার্যকর করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে, যে আমার মৃত্যুর পরে এই সম্পত্তি আমার সন্তানদের মাঝে উকিল বুঝাই দেবে, ঠিক আছে কিনা? কিন্তু উকিল হালা কি করছে? করছে আপনার আমার সন্তানকে বুঝাই না দিয়ে সেই সম্পত্তি দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হয়েছে, বা একটা চুক্তির মাধ্যমে সে নিয়োগপ্রাপ্ত হয়েছে, সে নিজেই ভোগ দখল করে বসে রয়েছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে বলেই কিন্তু গণ্য হবে। 406 তার শাস্তি, ঠিক আছে। 2 নম্বর উদাহরণ দেখেন। একজন গুদাম রক্ষক ভ্রমণে যাবার কালে এই শর্তে তার আসবাবপত্র এর নিকট গচ্ছিত রাখে যে গুদাম রক্ষা বাবদ চুক্তিপত্র চুক্তিকৃত অর্থ প্রদান করা হইলে উহা প্রত্যার্পণ করা হবে। অশুদ্ধভাবে উক্ত মালামাল বিক্রয় করে, হ্যাঁ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছে বলেই গণ্য হবে। মনে করেন আমি একজন চাকরকে নিয়োগ করছি যে এই চুক্তি অনুযায়ী তুমি মালামাল দেখাশোনা করবা, তাহলে আমার চলে যাওয়ার পরে এই মালামাল মনে করেন সে বিক্রি করে সেখানে খাইয়ে বসিয়ে রয়েছে, তাহলে এখানেও সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে বলেই কিন্তু গুদাম রক্ষক কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ কয় ধারা? হ্যাঁ, বাহক গুদাম রক্ষক তার 7 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এটা সামনে পড়তেছি আমরা। ঢাকায় ব্যবসায়িক চট্টগ্রামে বসবাসকারী জয়ের প্রতিভূ, প্রতিভূ মানে কি? চাকর। তাহলে ও ক্ষয়ের মধ্যে স্পষ্ট পরোক্ষ চুক্তি রয়েছে যে কর্তৃক কয়ের প্রেরিত সমুদয় অর্থ জয়ের নির্দেশনা বিনিয়োগ করা হবে। কয়ের নিকট এরূপ নির্দেশনা কে 1 লক্ষ টাকা পাঠায় যেন উহা কোম্পানির কাজে বিনিয়োগ করা হয়। অসাধুভাবে উক্ত নির্দেশনা সময় অমান্য করে মুক্ত তার নিজের ব্যবসায় খাটায়, অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে বলে গণ্য হবে। কিন্তু পূর্ববর্তী উদাহরণে যদি অসাধু ভাবে না করিয়া বরং ব্যাংক অফ বেঙ্গল শেয়ার খরিদ করে, যা জয়ের অধিকতর সুযোগ সুবিধা রয়েছে, এটা খুব কঠিন, আমি সহজভাবে বলে দেই। মনে করেন আমি আমার আমার চাকর মনে করেন যে রহিম, ঠিক আছে কিনা? তা আমাদের মাঝে একটা চুক্তি হয়েছে যে আমি তোমার টাকা দেবো, তুমি ব্যবসা করবে, লাভ আমি তোমাকে নেব, তোমাকে বেতনভোগী কর্মচারী হিসেবে তোমাকে আমি রাখলাম। তাহলে তুমি আমার এই চুক্তি অনুযায়ী আমার ব্যবসায় বা আমি যে মালামাল তোমাকে কিনতে কইছি, সেই মালামাল তুমি মনে করো যে কেনো নাই, হ্যাঁ, তুমি না কিনে তুমি তোমার নিজের কাছে ব্যবহার করছো, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছো বলেই গণ্য হবে, যার শাস্তি 408, চাকর কর্তৃক বা প্রতিভূ কর্তৃক 408 দ্বারা। এখানে আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ বলতেছে, যদি চাকর
সরল বিশ্বাসে এইরূপ কাজ করে যে মালিক আমারে কিনতে কইছে যে তুই 5 মণ ধান 100 মণ ধান কিনবি। এখন আমি মনে করতেছি ধান না কিনে আমি যদি গম কিনি তাহলে মালিকের মনে হয় বেশি লাভ হইবে না। তাহলে আমি সরল বিশ্বাসে ধান কেনার পরিবর্তে আমি যদি গম কিনি এই বিশ্বাসে যে হচ্ছে যে আপনার এই অপর মাল কিনলে মালিকের লাভ হবে, সেই ক্ষেত্রে যদি মালিকের ক্ষতিও হয়ে যায়, সেই ক্ষেত্রে মালিকের যদি আপনার ক্ষতিও হয়ে যায়, তাহলে এটা কি হবে না, বলতেছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ এখানে আপনার হবে না। এই কথা আপনাকে বলছে 6 নম্বর উদাহরণে। আচ্ছা, পরবর্তী উদাহরণে আমরা চলে যাই। রাজস্ব অফিসার ক সরকারি অর্থের ভারপ্রাপ্ত হয় এবং তাহার দখলীয় সমুদায় কোনো অর্থ কোনো এক বিশেষ ট্রেজারিতে জমা দেওয়ার জন্য আইন বলে আদিষ্ট হয় বা সরকারের সহিত সম্পাদিত কোনো স্পষ্ট বা পরোক্ষ চুক্তি বলে বাধ্য থাকে, ক অসাধুভাবে উক্ত সম্পত্তি আত্মসাৎ করে, সেক্ষেত্রে সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে বলেই গণ্য হবে। 409 দ্বারা সরকারি কর্মচারী ক মনে করো আমি একটা ব্যাংকে চাকরি করি, হ্যাঁ, এক ব্যাংকের থেকে টাকা আর এক ব্যাংকে নেওয়ার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি। তো এই টাকা মনে করেন আমি না নিয়ে আমি কি করছি, ব্যাংকে জমা না দিয়ে নিজের পকেটে ঢুকেছি বা আমি মারি দিয়ে গায়েব হয়ে গেছি, তাহলে আমি যেহেতু সরকারি কর্মচারী আমার 409 ধারা মোতাবেক অপরাধজনক বিশ্বাসভঙ্গ হিসেবে গণ্য হবে। আচ্ছা, বাহক ক স্থলে জলপথে জয়ের সম্পত্তি বহন করে ভারপ্রাপ্ত হয়, ক উক্ত সম্পত্তি আত্মসাৎ করলে, এই যে বাহক কর্তৃক আত্মসাৎ কত, 407 দ্বারা বাহক 407 সাথে বাহকের শাস্তি, অর্থাৎ দণ্ডবিধি আইনে বাহক বলতে আপনার এই যে সুন্দরবনের মানে এই যে বাহক, এটাকেও কিন্তু আপনার বাহক হিসেবেই গণ্য হবে। হ্যাঁ, যারা কুরিয়ার সার্ভিস, মনে করেন আমাদের কাছে আপনার এই যে বিভিন্ন মালামাল আনে না, ইউটিউবে দেখবেন যে আপনার ফুড পান্ডা নাকি কি যে আছে, যে খাবার দিতে এসে খাবার অর্ধেক খাই ফেলায়, খাই আবার মিশাই দেয়, আবার অনেকে অনেক কষ্ট করে। তাহলে বাহক তার কাজ হচ্ছে মালামাল প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, সেই যদি আপনার বুঝিয়ে না দেয়, সেক্ষেত্রে তার 7 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হয়, বহনকারী। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা এই উদাহরণগুলো দেখলাম, আর একটা জিনিস আমরা মনে রাখবো যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি 406 নর্মাল বিশ্বাসভঙ্গ, ঠিক আছে কিনা। আমাদের কোর্টে যে শেয়ার মামলাগুলো হয় বেশিরভাগ মামলা 406 420, মানে প্রতারণার মামলা, ঠিক আছে কিনা, প্রতারণার মামলা। হ্যাঁ, যেমন আজকে আমাদের থানায় একটা ঘটনা আপনাদের বলি, এটা শিক্ষণীয়। মনে করেন বিয়ে করছেন, ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার সেই মেয়ের সাথে আপনি কথা বলছেন, প্রলোভন তারে বাড়ি আনছেন, তুই আয় তোরে বিয়ে করবানি, আইনি পরে আবার মারধর করছেন, তাহলে এই ছেলেটা কালপিট। হ্যাঁ, পরে। আচ্ছা, এটা বাদ দে, এখন আমরা সরাসরি চলে যাব দণ্ডবিধি আইনের 406 ধারায় কি কইছে। নর্মালি অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি 406 ধারা, এখানে বলতেছে যে ব্যক্তি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তার শাস্তি 3 বছর পর্যন্ত। একটা গুরুত্বপূর্ণ নোট আপনারা মনে রাখবেন যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি, এটা দণ্ডবিধানে 406 3 বছরের কারাদণ্ড। তাহলে এমসিকিউ আসতে পারে যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি দণ্ডবিধানে কত বছরের কারাদণ্ড বন্ধুরা, 4 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ডের বিধান কিন্তু এখানে বেসিক্যালি আপনার রাখা হয়েছে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব। প্রশ্ন আসতে পারে যে কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধি আইনের অধীনে অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে। 1 নম্বরে প্রমাণ করতে হবে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি আত্মসাৎ করেছিল, ঠিক আছে কিনা, আত্মসাৎ করেছিল। এরপর আছে নিজের ব্যবহার লাগাইছিল। তারপরে উক্ত সম্পত্তি নিজে ব্যবহার করেছিল, উক্ত সম্পত্তি তিনি হস্তান্তর করেছিল, উক্ত সম্পত্তি হস্তান্তর তিনি অসাধুভাবে করেছিল, উক্ত কাজটি তিনি স্বেচ্ছাকৃতভাবে করেছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধি আইনের অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধে 406 ধারা মোতাবেক একজনকে শাস্তির আওতায় আনা যাবে। নর্মালি অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা 405, অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি 406, এভাবে লিখে দেবো। আচ্ছা, এই 7 ধারা থেকে আমাদের রিটেনে প্রশ্ন আসতে পারে। এখানে বলতেছে যে বাহক ইত্যাদি বা প্রভৃতি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কি বলতেছে, বাহক প্রভৃতি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গটা কি বলতেছে, যে ব্যক্তি বাহক, ঘাটোয়াল বা গুদাম রক্ষক, ভালো করে বোঝেন, যে ব্যক্তি বাহক, ঘাটোয়াল বা গুদাম রক্ষক হিসেবে কোন সম্পত্তির ভারপ্রাপ্ত হইয়া উক্ত সম্পত্তি সম্পর্কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে, সেই ব্যক্তি 407 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। বাহক মানে হচ্ছে যিনি, মানে কোনো জিনিস এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। এখানে বাহক বলতে সরকারি বা বেসরকারি সকল প্রকার বাহককেই বুঝাইছে, ঠিক আছে কিনা। বাহক বলতে যেমন আমাদের এই যে পুলিশের লোক ডাক যায় না, চিঠি লেনদেন করে, সমন ডিউটি করে নাকি, এরা হচ্ছে বাহক। তাহলে এরাও যদি উক্ত কাজ কোনো কিছু আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে উক্ত জিনিস পরিণত করে,
সেই ক্ষেত্রে 407 অপরাধ। তাহলে একটা এমসিকিউ আসতে পারে, দণ্ডবিধি 407 ধারায় বাহক বলতে কোন বাহককে বোঝাচ্ছে? এমসিকিউ, সরকারি বা বেসরকারি উভয় প্রকারের বাহককে বোঝাচ্ছে। আচ্ছা, ঘাটোয়াল, ঘাটোয়াল মানে কি? ঘাটোয়াল মানে ঘাটের রক্ষক, ঠিক আছে কিনা? ঘাট ডাক হয় না? ঘাট ডাক হয় জানেন তো? এই ঘাট ডাক হয়ে যদি উক্ত সম্পত্তি কোনো ব্যক্তি আত্মসাৎ করে, হ্যাঁ, একে ঘাটোয়াল বলা হয়। গুদাম রক্ষক মানে বোঝেন, গুদামের রক্ষক যিনি, আলুর গুদাম রক্ষক, চাউলের গুদাম রক্ষক বা কোনো কিছুর গুদাম রক্ষক হয়ে যদি আত্মসাৎ করে, নিজের ব্যবহারে পরিণত করে, এই 407 ধারা মোতাবেক সেই ব্যক্তি অভিযুক্ত। তাহলে এমসিকিউ আসতে পারে, বাহক কর্তৃক আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ কত? 407। হ্যাঁ, বাহক বলতে কোন বাহক? সরকারি এবং বেসরকারি উভয় প্রকারের বাহককে বোঝাচ্ছে, ঠিক আছে কিনা? দণ্ডবিধি 7 ধারা বাহক বলতে বাহক ব্যতীত আর অন্য কোন কোন ব্যক্তিকে বোঝাইছে, ঠিক আছে কিনা? আচ্ছা, খেয়া ঘাটের ঠিকাদারকে ঘাটোয়াল বলা হয়, এটা তো বললামই। যারা বিয়ে করেন নাই তারা কোনোদিন এই যে ঘাটের ধারের বিয়ে করবেন না। ঘাট বোঝেন তো? নদীর কূলের কোনো বাড়ি বিয়ে করবেন না, বিপদ। ঘাটোয়াল, আমার দাদা বলতো যে ঘাটের এলাকার মেয়ে বিয়ে করো, বিপদ আছে। এগুলো বেশিরভাগ বেয়াদব হয় ওই জায়গার, মানে ছেলে মেয়ে বুড়ো গুড়ো সবই ঝামেলা এদের। ঘাটোয়াল যারা, হ্যাঁ, আনসোসাল থাকে। আর ঘাটোয়াল, ঘাটোয়াল মানে কি? ওদের ওদের একটা কনসেপ্ট আছে যে আমার নৌকা সে একবার পার হয়েছে বা আমার ঘাটে সে একবার আসছে, আমার এখানে আর সে আসবে না, ঠিক আছে কিনা? এই যে আমি ওর বাড়ি যে যে গরু কিনলাম, মিলাদ দিলাম আলহামদুলিল্লাহ, তো গরু কিনতে গেছি, তো এরকম এক লোক লোক খুব বেয়াদব টাইপের আর কি, ঠিক আছে কিনা? আমি পরে বলছি যে তোমরা ভাই আসলে আমার দাদা মারা গেছে, সত্যি সেটা সত্যি কথাই কইছে, তোমাদের আসলে আচার আচরণ ভালো না। হ্যাঁ, যাও আর কি। তো এখানে এই যে বাহক, ঘাটোয়াল এবং গুদাম রক্ষক, ঠিক আছে কিনা, এদের আত্মসাৎ করলে এই ধারায় অপরাধ। আর একটা এমসিকিউ যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে বাহক বলতে কোন বাহক বোঝায়? সরকারি এবং বেসরকারি উভয় 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 উভয়। নিজের বাপের দোকান থেকে টাকা চুরি করলে কি শাস্তি? আচ্ছা, দোকান থেকে চুরি করলে 379 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে, ঠিক আছে কিনা? নিজের আপনি কি দোকানের মালিক, আপনার বাপ মালিক, বাপের অনুমতি নিয়েছেন মানে চুরি, 379 অপরাধ। আচ্ছা, কথা কেন না? আচ্ছা, 408 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে, যে ব্যক্তি কিরানি বা চাকর হইয়া, কোনো কিরানি বা চাকর রূপে নিয়োজিত হইয়া কোনো অনুরূপ ক্ষমতায় যে কোনো প্রকারে কোনো সম্পত্তি বা সম্পত্তির কোনো আধিপত্যের ভারপ্রাপ্ত হইয়া, হ্যাঁ, কোনো সম্পত্তি আত্মসাৎ করে, সেক্ষেত্রে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে চাকর বা কিরানি কর্তৃক, ঠিক আছে কিনা? এইখানে অনেক ঝামেলা হয় আমাদের, অনেকেই আমরা ভুল দেখায় ফেলাই যে এটা মনে হয় 381। অনেকে ভুল দেখায় ফেলাই যে হচ্ছে আপনার এটা হচ্ছে 381, না, এটা 381 না। ক্লিয়ার কিনা? 381 এবং 408টা কখন হবে, এটা আমরা একটু ভালো করে বলার চেষ্টা করি বন্ধুরা। 381 এবং 408টা কখন হয়? 381-তে নর্মালি চাকর কর্তৃক চুরি, হ্যাঁ, অর্থাৎ চাকর কিন্তু তখন সম্পত্তির আধিপত্যের ভারপ্রাপ্ত হয় না। তখন চাকর যদি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি নিয়ে নেয়, তখন সেটা চুরি হয়। কিন্তু চাকর কর্তৃক মনিবের সম্পত্তি যেটা আছে অপরাধজনক বিষয় কখন হয়? যখন কোনো চাকর সম্পত্তির আধিপত্যের ভারপ্রাপ্ত হয়, বা দেখাশোনার জন্য নিয়োগপ্রাপ্ত হয়, বা চুক্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়, বা চুক্তির মাধ্যমে নিয়োগ হবে, অর্থাৎ উক্ত সম্পত্তির ভারপ্রাপ্ত হবে। যেমন আমি আমেরিকা থাকি, আমার সম্পত্তি দেখাশোনা করে করিম, তাহলে এই করিম কিন্তু আমার নিয়োগপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত ব্যক্তি। তাহলে আমার সম্পত্তি সে যদি আত্মসাৎ করে, সেক্ষেত্রে সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে বলেই গণ্য হবে। সহজ একটা বাংলা আলাপ মনে রাখবেন, যে দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত না হলে তখন তাকে কিন্তু এই বিশ্বাসভঙ্গ কথাটা হয় না। দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত না হয়ে এমনি চাকর হিসেবে যখন আপনি থাকবেন, তখন 381-তে এটা চাকর এই কাম করলে তখন সেটা চুরি হবে। আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ কখন হবে? যখন উক্ত সম্পত্তির আপনি দায়িত্বপ্রাপ্ত হবেন বা ভারপ্রাপ্ত হবেন। কথা ক্লিয়ার কিনা কিনা? দায়িত্বপ্রাপ্ত হবেন বা ভারপ্রাপ্ত হবেন, তখনই হচ্ছে সেটা অপরাধজনক বিশ্বাসভঙ্গ হবে। আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, যে করিম নামক একজন ব্যক্তি রহিমের দায়িত্বপ্রাপ্ত চাকর হয়ে বা ভারপ্রাপ্ত চাকর হয়ে তার সম্পত্তি চুরি করলো, অপরাধ কি? তখন 408-এ অপরাধ। তাহলে 408 এবং 381 পার্থক্য কি বুঝছেন? বাংলা আলাপ হচ্ছে 381-তে সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয় না চাকর বা ভারপ্রাপ্ত হয় না, আর 408-এ সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয় বা ভারপ্রাপ্ত হয়। কথা ঠিক আছে কিনা? তো হ্যাঁ, এটা এটা আমরা এইভাবে একটু মনে রাখবো, যে এই 308, 408 ধারা, এটা পরীক্ষায় কিন্তু পদোন্নতি পরীক্ষায় আপনার আসতে পারে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমরা একটা জিনিস এখন চলে আসবো, সেটা 409 ধারা।
যত ধারা পড়লাম তার মধ্যে 408 409 এই দুটো ধারা খুবই গুরুত্বপূর্ণ, 409 থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সরকারি কর্মচারী বা ব্যাংকার বা বণিক প্রভৃতি কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ কি বলতিছে, যে সরকারি কর্মচারী, তারপরে বলতিছে যে ব্যাংকার, বণিক, আড়তদার, দালাল, অ্যাটর্নি, প্রতিভূ, ঠিক আছে কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে বলতিছে যে যে ব্যক্তি কোন সরকারি কর্মচারী, একজন ব্যাংকার, বণিক, আড়তদার, দালাল, অ্যাটর্নি বা প্রতিভূ হিসেবে তার ব্যবসার ব্যাপদেশে যে কোনো প্রকারের সম্পত্তি বা সম্পত্তির আধিপত্য ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি আত্মসাৎ করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ আপনার 10 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ড এখানে আপনার হবে। তো 409 সরকারি কর্মচারী বলতে দণ্ডবিধির 21 ধারায় যে সকল সরকারি কর্মচারীর কথা বলছে, ওই সকল সরকারি কর্মচারীর কথা বেসিক্যালি এখানে আপনাকে বলতেছে। কথা ক্লিয়ার কিনা। 409 সরকারি কর্মচারী মিন্স দণ্ডবিধির 21 ধারায় যে সকল কর্মচারীর কথা বলছে, ওই সকল সরকারি কর্মচারীর কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং সরকারি কর্মচারী কোনো আত্মসাৎ করলে বা বিশ্বাসভঙ্গ করলে 409 শাস্তি। যেমন মনে করেন আপনি চেকপোস্ট তল্লাশি করতেছেন, আপনি 100 পেন্সিডিল ধরলেন, 100 বোতল পেন্সিডিল ধরলেন, সব বেশি কিনে খাইয়ে পকেটে টাকা ঢুকাইছেন, তার মানে কি আপনি দণ্ডবিধি 409 ধারা মোতাবেক আপনি অভিযুক্ত করছেন। 500 কার্টন সিগারেট ধরছেন, আপনি সিগারেটের অর্ধেক বেশি টাকা ভাগ করে নিয়েছেন, বাকি অর্ধেক জব্দতালিকায় দেখাইছেন, তার মানেও আপনি দণ্ডবিধির এই 409 ধারা মোতাবেক অভিযুক্ত হয়েছেন। বণিক, বণিক মানে হচ্ছে ব্যবসায়ী, ঠিক আছে কিনা। আগের কালে যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে বণিক বলা হয়। আড়তদার মানে তো আড়তদার, দালাল, দালাল মানে তো বোঝেনি। অ্যাটর্নি, অ্যাটর্নি মানে হচ্ছে এটাও ব্যবসায়ীর এক পর্যায়ের, এখানে বলতে কি বোঝাচ্ছে কি এখন অ্যাটর্নি। আচ্ছা, আড়তদার, আড়তদার মানে হচ্ছে যে ব্যবসায়ী, আড়তদার মানেও ব্যবসায়ী এক প্রকারের, যারা ওই যে দেখবেন না যে ঢাকা শহরে কারণ আড়তদার আছে, ঠিক আছে কিনা। বিভিন্ন বড় বড় বাজারে আড়তদার যেগুলো থাকে, যেগুলো ওই যে মালামাল জমা রাখে যারা আর কি, হ্যাঁ, এদেরকে আড়তদার বলা হয় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে এসপি কক্সবাজার কি বণিক কিনি। আচ্ছা, বণিক শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী, বণিক শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী, ঠিক আছে। আচ্ছা, বণিক শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী। তাহলে বন্ধুরা এখানে আমরা যে জিনিসটা জানলাম যে এইরা যদি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তখন তার শাস্তি 409 দ্বারা। বিশেষ করে এত কোনো কিছু মনে রাখার দরকার নাই, নর্মালি সরকারি কর্মচারী এবং ব্যাংকারের কথা মনে রাখবেন। আমাদের দেশে অনেক সময় নাকি এই ব্যাংকাররা এরকম করে নাকি, যে দেখা গেলো ব্যাংক থেকে তোমার ওই 100 কোটি টাকা একজনকে 1 মাসের জন্য দিল বা 10 দিনের জন্য দিল, যে ম্যানেজার দেবে সে দেখা গেলো 10 দিন পরে তার সে 20 কোটি 20 লাখ টাকা মনে করেন পালো, কিন্তু যারা দিল সে তো 100 কোটি টাকা দিয়ে সে মনে করেন আরো 100 কোটি বানাইছে বা ব্যবসা করে সে লাভ করছে। এটা হয়, মনে করেন আপনি ব্যাংকের ম্যানেজার, আপনি এই ব্যাংকের যাবতীয় দেখভাল দেখার দায়িত্ব হচ্ছে আপনার, কিন্তু আপনি গ্রাহকের টাকা মনে করেন যে দিয়ে দিয়েছেন কাউরে, ঠিক আছে কিনা, দিয়ে দিয়েছেন 10 দিনের জন্য, তাহলে এই যে যে আপনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা ভারপ্রাপ্ত ছিলেন, আপনি তাহলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছেন বলেই গণ্য হবে, যার শাস্তি দণ্ডবিধি এনে 409 ধারা মোতাবেক আপনাকে বলা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বর্ণকার, বণিক শব্দের অর্থ স্বর্ণকার, হ্যাঁ বণিক মানে স্বর্ণকার, হ্যাঁ গুগলে সার্চ দেবেন, সব তো আর মন থাকে না। এসপি কক্সবাজার ভাইরাল, এস এম এসপি কক্সবাজার কি হয়েছে, কক্সবাজার কি হয়েছে, ও ওই যে ইয়াবান নাকি। হ্যাঁ, তাহলে এরকম যদি স্যার যদি করে থাকে তাহলে সেই ধারা মোতাবেক সরকারি কর্মচারী কর্তৃক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। হ্যাঁ, যদি আপনি ইয়াবা মনে করেন 5,000 বোতল ধরছেন ফেন্সিডিল, আপনি মনে করেন যে 4,000 বোতল বিক্রি করে খাইছেন আর 1,000 বোতল জব্দ লিখে দেখাইছেন, তার মানে আপনি এই ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে, ঠিক আছে কিনা। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, দণ্ডবিধি কার্যবিধি যে আইনের প্রশ্নই হোক না কেন, যখনই পুলিশের কোনো অপরাধের কথা পরীক্ষায় আসবে বা সরকারি পুলিশের অপরাধের কথা, শাস্তিমূলক কথা যখন আসবে, তখন পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে, ঠিক আছে। আচ্ছা, 409 সাজা হচ্ছে বলতেছে যে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনায় কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, ঠিক আছে কিনা। নর্মালি যাবজ্জীবন শাস্তি দেওয়া যাবে বা যে কোনো বর্ণনায় কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে। তাহলে আমরা 403-এ হচ্ছে অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, আর 404-এ মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, আর 405-এ হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 406-এ হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি, 7-এ হচ্ছে বাহক কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 8-এ হচ্ছে চাকর কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 9-এ হচ্ছে সরকারি কর্মচারী, আড়তদার, বণিক, অ্যাটর্নি, দালাল, প্রতিভূ কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি।
দয়া করে তোমরা এই ধারাগুলো একটাও ফাঁকি দেওয়া যাবে না, সব ধারাগুলোই মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এখান থেকে পরীক্ষায় কিন্তু আপনার আসবে। আমরা এখন সরাসরি চলে যাবো যে ধারাটা, এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, পরীক্ষায় এটা আসতে পারে। এবং ইতিপূর্বে পরীক্ষায় কিন্তু আসছে, যদিও খুবই ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় 410 থেকে এবছর পরীক্ষার সম্ভাবনা আছে প্রশ্ন। আমার কথা কি শুনতেছেন আপনারা ভাই? আমার কথা কি শোনা যায়? শোনা যায়? না 167 হবে না, 67 হবে না, কেন হবে আন্দাজে? রবিউল, বাদ দেন, হবে না। হ্যাঁ, সুরাইমাল গ্রহণ, স্টোলেন প্রপার্টি, ঠিক আছে কিনা? এটা আমরা একটু ক্লিয়ার করে পড়বো এবং পদোন্নতি পরীক্ষা আসার মতো, এটা অনেকেই কিন্তু বোঝেন না, সমস্যা আছে। স্টোলেন প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে সুরাইমাল, তাই না? স্টোলেন প্রপার্টি পরীক্ষায় আসছে দণ্ডবিধি আইনে 410 থেকে 414 পর্যন্ত আলোকের স্টোলেন প্রপার্টি সম্পর্কে আলোচনা করছে। স্টোলেন প্রপার্টি উদ্ধার সংক্রান্ত বিষয়ে কার্যবিধি আইনের বেসিক্যালি আপনাকে বলতেছে যে 98 ধারা মোতাবেক বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, ঠিক আছে কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন? এই শোনা যায় কথা ভাই? কথা একদম কাছে কাটা কাটা, কথা কাটা কাটা আসলে কিছু জন্য, তত ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, স্টোলেন প্রপার্টি, এখান থেকে আমাদের পরীক্ষা আসতে পারে। স্টোলেন প্রপার্টি শব্দটি দণ্ডবিধির কোন ধারা? 410 ধারা। স্টোলেন প্রপার্টি শব্দটির অর্থ নিচের কোনটি? সুরাইমাল, ডাকাতি মাল, ক খ কোনটি না, এটা হচ্ছে সুরাইমাল। এখন দণ্ডবিধি আইনের কোন কোন মালামালকে সুরাইমাল হিসেবে গণ্য করা হয়েছে? পদোন্নতি পরীক্ষায় কিন্তু এটা আপনার আসতে পারে, ঠিক আছে? এটা আমরা একটু পরে পড়ি, আমি একটা উদাহরণ দেবো, উদাহরণ দেওয়ার মাধ্যমে দণ্ডবিধির এই চুরি থেকে অপরাধজনক বিশ্বাসভঙ্গ সবগুলো আমাদের একটু রিভিশন হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি মনে করেন রহিম করিম জব্বার, ঠিক আছে কিনা, হ্যাঁ, একজন ব্যক্তির অনুমতি ব্যতীত তার অস্থাবর সম্পত্তি নিয়ে নিল, তাহলে এটা কি হয়েছে? এটা চুরি হয়েছে। রহিম করিম জব্বার কি করছে? আহ, মনে করেন যে আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে কোনো সম্পত্তি ইনস্ট্যান্ট অর্পণে বাধ্য করছে, তখন এটা কি হয়েছে? এটা হচ্ছে অপরাধজনক, এই বলপূর্বক আদায় হয়েছে বা বলপূর্বক গ্রহণ হয়েছে। কথা ঠিক আছে কিনা? এরপরে হচ্ছে আপনার, কি বলতেছে? বলতেছে যে আপনার এই মনে করেন যে এই মানে ভবিষ্যতে কোনো দিতে বাধ্য করলো, তখন সেটা হচ্ছে বলপূর্বক আদায় হলো। রহিম করিম জব্বার আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে কোনো অস্থাবর সম্পত্তি ইনস্ট্যান্ট অর্পণে বাধ্য করলো, তখন সেটা 390 দস্যুতা হয়ে গেল, ঠিক আছে কিনা? আর রহিম করিম জব্বার, হ্যাঁ, এর সাথে আরো দুইজন যোগ হয়ে ওই দস্যুতাই করলো, অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো সম্পত্তি অর্পণে বাধ্য করলো, তখন সেটা ডাকাতি হয়ে গেল, ঠিক আছে কিনা? রহিম করিম জব্বার আলমের সম্পত্তি রাস্তায় পাইছে, পাইয়ে তারা নিজে ভোগ দখল করে খেয়ে লাইছে, মোবাইলটা পাইছে, পাই ব্যবহার ব্যবহার বিছিয়ে লাইছে, বেশি খেয়ে লাইছে, তখন সেটা অসাধু সম্পত্তি আত্মসাৎ হয়ে গেল। আর এই রহিম করিম জব্বার কি করলো? মনে করেন যে আলমের সম্পত্তি দেখাশোনার ভারপ্রাপ্ত হয়েছে বা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, এরপরে সবাই উক্ত সম্পত্তি ভাগযোগ করে খেয়ে লাইছে, তখন তারা হচ্ছে কি করছে? অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে এই চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ বুঝে ফেললাম। আবার বলবো। আচ্ছা, মনে করেন একজন রহিম করিম জব্বার আহ, সালামতের সম্পত্তি মনে করেন অনুমতি ব্যতীত নিয়ে নেছে, অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে, তখন তারা চুরি করছে। আর রহিম করিম জব্বার আলমের মাথায় পিস্তল ঠেকাইয়ে বলতেছে যে 5 লাখ টাকা 1 তারিখে দিবি, না দিলে তোর তোর বাড়ি ফেলবানি, হ্যাঁ, দূরবর্তী কোনো অপরাধের ভয় দেখাইছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে বলপূর্বক আদায় করছে বলে গণ্য হবে। রহিম করিম জব্বার আলমের মাথায় পিস্তল ঠেকাই বলল যে এখনই সম্পত্তি দিবি, এখনই মোবাইলটা দিবি, তখন তারা দস্যুতা করলো। রহিম করিম জব্বারের সাথে আরো দুইজন যুক্ত হয়ে অর্থাৎ 5 জন হয়ে যখন এই দস্যুতাই করলো, তখন সেটা ডাকাতি হয়ে গেল। আর রহিম করিম জব্বার যখন কি করলো? রাস্তায় কোনো অস্থাবর সম্পত্তি কুড়োই পালো এবং নিজের ব্যবহারে পরিণত করলো, তখন সেটা আত্মসাৎ করলো, ঠিক আছে কিনা? আর যখন নিজের ব্যবহারে পরিণত না করে মূল মালিককে দেওয়ার জন্য গ্রহণ করলো, তখন সেটা অপরাধ হলো না। আর রহিম করিম জব্বার কোন আলমের সম্পত্তির ভারপ্রাপ্ত হয়েছে দেখাশোনার জন্য, উক্ত সম্পত্তি আত্মসাৎ করলো বা নিজের ব্যবহারে পরিণত করলো, তখন সেটা অপরাধজনক বিশ্বাসভঙ্গ হয়ে গেল। তাহলে একটা উদাহরণে আমরা সবগুলো জিনিসটা রিভিশন দিয়ে ফেললাম। দণ্ডবিধি আইনে চুরাই সম্পত্তি, স্টোলেন প্রপার্টি, স্টোলেন প্রপার্টি সম্পর্কে দণ্ডবিধি 410 ধারায় বলছে, ঠিক আছে কিনা? 410 ধারায় যে জিনিসটা বলতেছে, বলতেছে যে 5 প্রকারের সম্পত্তি হচ্ছে চুরাই সম্পত্তি, অর্থাৎ এখানে বলতেছে
যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি নিম্নলিখিত 5 ভাবে হস্তান্তর করে বা 5 ভাবে আছে আপনার নিয়ে নেয়, সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তি চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে। আর চোরাই সম্পত্তি দেশে হোক বা বিদেশে হোক, সেটা চোরাই সম্পত্তি হিসেবে গণ্য। মনে করো ওই যে আমাদের বাংলাদেশে দেখবেন ওই যে বসুন্ধরা মার্কেট সহ অনেক, ঢাকা শহরে মার্কেট গুলোতে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি হয়, এটা হলো দুবাই থেকে আসছে, কম টাকায় কিনে আনছি নেন। তাহলে ওই দেশে ওগুলো চোরাই ফোন বাংলাদেশে আসে, যে কোনো মাধ্যমে আসে। এটাও কিন্তু, অর্থাৎ বিদেশ থেকে চুরি হয়েছে বলে যে বাংলাদেশে আসলে এটা এটা মানে করেন যে আলেম হয়ে যাবে, বিষয়টা এরকম না। তাহলে ওটাও চোরাই সম্পত্তি, ঠিক আছে কিনা? আর বাংলাদেশ থেকে যে চোরাই ফোন গুলো ইন্ডিয়া চলে যায়, তারা যদি ইন্ডিয়ার লোক যদি কিনে ব্যবহার করে, অন্য নেটওয়ার্কে ব্যবহার করতেছে, এটাও কিন্তু চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে। একটা জিনিস মনে রাখবেন যে চোরাই সম্পত্তি দেশে হোক বা বিদেশে হোক, যে জায়গায় হোক না কেন চোরাই সম্পত্তি হিসেবে, অথেন্টিক কোনো কাগজপত্র নাই, সেটা চোরাই চোরাই মাল, ঠিক আছে কিনা? আর একটা তথ্য আমরা মনে রাখবো যে চোরাই সম্পত্তি উদ্ধার হওয়ার পরে যখন প্রকৃত মালিকের কাছে চলে আসবে, প্রকৃত মালিকের হাতে আসবে, তখন সেটা চোরাই সম্পত্তি হবে না। মনে করো তোমার একটা মোবাইল চুরি হয়েছে, পুলিশ উদ্ধার করে দিয়েছে, কথা ঠিক আছে কিনা? উদ্ধার করে দিয়েছে, সেই ক্ষেত্রে বলতেছে সেটা কিন্তু চোরাই সম্পত্তি না। হ্যাঁ, তোমার ফোনটা যখন চুরি হয়ে ঢাকায় আমার বাসার থেকে ফোন চুরি হয়েছিল, বুঝছেন? পরে ফোনটা পরে উদ্ধার করছিলাম, আলহামদুলিল্লাহ। চেষ্টা ছিল আমার ব্যাটসম্যান, কি জানো, আরে আমার ব্যাটসম্যান ইরা হবিগঞ্জ, তো ও উদ্ধার করে দিল, ভালো। যা হোক, এটা আলহামদুলিল্লাহ। তো ফোনটা পরে পাইছিলাম। তো হচ্ছে এই এই বিষয়টা, অর্থাৎ আমরা এখানে এটা যে জানবো যে মানে চোরাই সম্পত্তি যখন উদ্ধার হয়ে প্রকৃত মালিকের কাছে আসবে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এইটা চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবো যে চোরাই সম্পত্তি বেসিক্যালি দেশে হোক বা বাইরে হোক, যদি প্রকৃত ডকুমেন্ট না থাকে, সেটা চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে। এখন কোন প্রকারের সম্পত্তি চোরাই সম্পত্তি, এইটা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, পদোন্নতি পরীক্ষা আপনারা আসবে এবং কিভাবে প্রশ্ন আসবে সেটা আমি বলবো। চুরির মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই সম্পত্তি, ঠিক আছে কিনা? সহজ কথা, তুমি রহিমের পকেট থেকে মোবাইলটা তুলে নিলাম রহিমরে না কয়ে, তাহলে এটা চোরাই সম্পত্তি, ঠিক আছে কিনা? 2 নম্বর বলছে বলপূর্বক গৃহীত সম্পত্তি। হ্যাঁ, তুমি একজনের মাথায় পিস্তল ঠেকাই কইলে যে 5 লাখ টাকা মনে করো আমারে তুই আগামীকাল দিবি, ঠিক আছে কিনা? এই 5 লাখ টাকা আগামীকাল যদি তোমার দিয়ে দেয়, তাহলে তুমি যদি এটা গ্রহণ করো, তাহলে এটাও চোরাই সম্পত্তি। তাহলে 1 নম্বরে 378 চুরির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। 2 নম্বরে 383-তে বলপূর্বক আদায়ের মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। 3 নম্বরে বলতেছে দস্যুতামূলে হস্তান্তরিত সম্পত্তি চোরাই সম্পত্তি। দ্যাট মিনস তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার মাথায় পিস্তল ঠেকাই কলেজে তোর মোবাইলটা এখনই দিয়ে দে, এ দস্যুতা অনুষ্ঠিত। তাহলে দস্যুতা অনুষ্ঠানের মধ্যে কোনো সম্পত্তি যদি হস্তান্তরিত হয়, তখন এই সম্পত্তিটাও কিন্তু চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে। 4 নম্বরে বলতেছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অর্থাৎ অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, ঠিক আছে? জুয়েল উদ্ধার করছিল, হ্যাঁ জুয়েল জুয়েল। হ্যাঁ, বেচারা খুব কষ্ট করছে উদ্ধার করে, নাকি? আচ্ছা। হ্যাঁ, তাহলে অপরাধমূলক আত্মসাৎ, হ্যাঁ অপরাধমূলক আত্মসাতের মাধ্যমে মনে করো রাস্তায় তুমি একটা মোবাইল কুড়োই পাইছো, ঠিক আছে কিনা? এই সম্পত্তি তুমি মালিকরে না দিয়ে নিজেই ব্যবহার করছো, তাহলে এই সম্পত্তিটাও চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে। 5 নম্বরে বলতেছে বিশ্বাসভঙ্গের মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তরিত হলে, দ্যাট মিনস তুমি একটা সম্পত্তি দেখাশোনার জন্য ভারপ্রাপ্ত হয়েছো, ওই সম্পত্তি তুমি নিজেই ভোগ দখল করছো, ঠিক আছে কিনা? দোকানের কর্মচারী তুমি, দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তুমি, এই চালের বস্তা নিজে বাড়ি নিয়ে খাইছো বা আর একজনের নেওয়ার জন্য অনুমতি দিছো, তাহলে যে ব্যক্তি এই মালামালটা নিলো বা তুমি যে নিলা, তার মানে তুমি চোরাই সম্পত্তি নেছো বলেই গণ্য হবে। তাহলে বন্ধুরা, এখানে খুব মজার বিষয় এবং অনেক সহজ মনে রাখা আমার কাছে মনে হয় যে দণ্ডবিধিনে 378 থেকে 405 পর্যন্ত চোরাই সম্পত্তি সম্পর্কে আলোচনা করছে। তার মাঝে আপনার এই ডাকাতির মালামাল চোরাই সম্পত্তি না, বাকি যেগুলো আছে সেইগুলোই চোরাই সম্পত্তি। কিরকম মনে রাখবো আমরা? 378-এ চুরির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। 383-তে বলপূর্বক গ্রহণের মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। 3 নম্বরে 390 দস্যুতার মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। শুধু বাদে আছে ডাকাতি, মাঝখানে 391 ডাকাতি, এটা 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 নাই, এটা বাদ। আর 403-এ বলতেছে অসাধুভাবে আহ, কোনো সম্পত্তি আত্মসাৎ করলে তখন সেটা চোরাই সম্পত্তি। আর 405-এ আপনাকে বলতেছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। তাহলে এই 5 প্রকার সম্পত্তি, দ্যাট মিনস 378, 383, 390, 403, 405, এই 5 প্রকারের সম্পত্তি যখন হস্তান্তরিত হবে,
তখন সেটা চোরাই সম্পত্তি হিসেবেই গণ্য হবে। আর চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে না কোন সম্পত্তি? এক, ডাকাতির মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই সম্পত্তি না। ক্লিয়ার? আর দুই নম্বর আছে প্রতারণার মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয়, 415 প্রতারণা, সেটা চোরাই সম্পত্তি না। প্রশ্ন আসতে পারে, করিম রহিমের কাছ থেকে একটি মানে স্বর্ণের চেন ক্রয় করলো, উক্ত স্বর্ণের চেনটি চোরাই সম্পত্তি হিসেবে বিবেচিত হবে কোন কোন ক্ষেত্রে? লেখো। এই প্রশ্নটা 22 সালে আসছিল, তাই না বন্ধুরা? তাহলে এক নম্বরে, যদি উক্ত স্বর্ণের চেনটি চুরির মাধ্যমে হস্তান্তরিত হয় সেটা চোরাই সম্পত্তি। দুই নম্বরে, বলপূর্বক আদায়ের মাধ্যমে হস্তান্তরিত হলে স্বর্ণের চেনটি, সেটা চোরাই সম্পত্তি। তিন নম্বরে, দস্যুতার মাধ্যমে স্বর্ণের চেনটি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। চার নম্বরে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের মাধ্যমে হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। পাঁচ নম্বর, অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে উক্ত স্বর্ণের চেনটি হস্তান্তরিত হলে সেটা চোরাই সম্পত্তি। আপনারা কি বুঝতেছেন নাকি আমি একাই বুঝতেছি গন্ধি ভাই? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্লিয়ার হলে ভালো, তাহলে এটা চোরাই সম্পত্তি হিসেবেই গণ্য হবে। আর একটা জিনিস আমরা মনে রাখবো, চোরাই সম্পত্তির শাস্তি দণ্ডবিধি 411 থেকে 400 আপনার এই 14 পর্যন্ত আলোচনা, এটা আমরা পড়তেছি, কথা কইেন না। হ্যাঁ, কথা বলা যাবে না। এই 21-এ ফুল দিতে যাবেন না আজকে আপনারা শহীদ মিনারে? যাইতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে রিটেনে প্রশ্ন আসতে পারে যে একটি সম্পত্তি চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে কখন, অথবা একটা সম্পত্তি চোরাই মাল হিসেবে বিবেচনা করতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে, ঠিক আছে কিনা? আহ, কোন 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 সম্পত্তি হিসেবে আপনার গণ্য গণ্য করতে হবে, তখন ওই পাঁচটা বিষয় প্রমাণ করলেই হচ্ছে চোরাই সম্পত্তি হিসেবে গণ্য হবে, অন্যথায় কিন্তু গণ্য হবে না। একজন করছে কি কইছে প্রশ্ন, যে স্বর্ণের চেনটা তো সে কিনে এনেছে, তাহলে চোরাই সম্পত্তি হয় কেমনে? চোরাই সম্পত্তি, যে কেনছে সেটা চোরাই সম্পত্তি। সে তো রিয়েল ডকুমেন্ট তার মালিক তাকে দেছে, ঠিক আছে কিনা? যদি দোকানের থেকে দোকান দোকান চোরাই চোরাই মাল কেনছে বলে কোন দোকানদার, যে কেনছে সে তো আর অপরাধী হবে না। হ্যাঁ, দোকানদার যদি ডকুমেন্ট দেয়, বানাই বড় ডকুমেন্ট বানাই দেয় যে আমার কাছ থেকে কেনছে, সেক্ষেত্রে সে অপরাধী হবে। আচ্ছা, কথা কেন না। নর্মালি 411 ধারায় অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করার শাস্তি, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে চোরাই মাল গ্রহণ করে তার শাস্তি দণ্ডবিধানে 411 ধারা মোতাবেক বলতেছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, বয়দণ্ড, অর্থাৎ চোরাই মাল গ্রহণ করলেই শাস্তি আপনার, ঠিক আছে কিনা? গুলিস্তানে দেখবেন এরকম, ওই যে স্টেডিয়াম মার্কেটে অনেক মোবাইল নিয়ে বসে রয়েছে, হ্যাঁ, অনেক দেখবেন ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যাচ্ছে, এগুলো ক্রয় করা ঠিক না। অনেক সময় দেখবেন যে 50,000 টাকার মোবাইল ফোন, 50,000 টাকার মোবাইল ফোন আপনারে 10,000 টাকায় দিয়ে দিচ্ছে, বলতেছে যে এটা আমার ভাই আনছে, ব্যবহার করবো না, আর ওটা আমার অনেক আছে, আমি অন্য সেট কিনবো, এই জন্য আমি বিক্রি করে দেবো। এটা হলো ফাও কথা, ঠিক আছে? এটা কি কথা? এটা হচ্ছে ফাও কথা। তাহলে এরকম আমাদের দেশে অনেক অপরাধ কিন্তু এভাবে সংগঠিত, কথা কেন না, অনেক অপরাধ কিন্তু এভাবে সংগঠিত হয়। তাহলে এই ধরনের চোরাই মাল ক্রয় করা থেকে আমরা বিরত থাকবো। তাহলে নর্মালি চোরাই মাল গ্রহণ করার শাস্তি দণ্ডবিধির কয় ধারায় বলতেছে? চোরাই মাল গ্রহণ করার শাস্তি দণ্ডবিধি আইনের বলতেছে যে আপনার এই 411 ধারা মোতাবেক চোরাই মাল গ্রহণের শাস্তি। 412 ধারা, এইটা কিন্তু একটু পরে পড়বো, 413 14 পড়ি। 413 এবং 14, এই ধারা দুটো ধারা কিন্তু গুরুত্ব, 412টা পরে পড়ি। অভ্যাসগত ভাবে চোরাই মাল ক্রয় বিক্রয় করে, অভ্যাসগত, দেখবেন যে আমাদের সমাজে এমন কিছু লোক আছে অভ্যাসগত ভাবে এরকম চোরাই মাল ক্রয় বিক্রয় করে। কি করে? অভ্যাসগত ভাবে এরকম চোরাই মাল ক্রয় বিক্রয় করতেই আছে, করতেই আছে। তাহলে যারা এইরূপ কাজ করবে তাদের শাস্তি দণ্ডবিধি 413 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। শাস্তি মুখস্থ করার দরকার নাই। করিম অভ্যাসগত ভাবে চোরাই মাল বেচাকেনা করে, শাস্তি কি? তাহলে করিম অভ্যাসগতভাবে চোরাই মাল বেচাকেনা করলে 413 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। 414টা আমরা মনে রাখবো, চোরাই মাল গোপন করণের ব্যাপারে সহায়তা করা। মনে করো তুমি চুরি করে আনছো, চুরি করে আনিয়ে তোমার বন্ধুর বাসায় উক্ত চোরাই টিভি রেখে দিছো, চোরাই মোবাইল গচ্ছিত রাখছো, চোরাই হুন্ডা তুমি মনে করো একজনের বাড়িতে রেখে দিছো, তাহলে তুমি চুরি করছো, তোমার সাথে 411, কিন্তু যে ব্যক্তি এই চোরাই মাল গোপন করণের কাজে সহায়তা করলো, তোমার বন্ধুর বাড়িতে চোরাই হুন্ডা নিয়ে থুয়েইছো, রেখে আসছো নাকি, তাহলে তুমি 414, তাদের অভ্যাসগত ভাবে এরকম যদি করে থাকো 414 ধারা মোতাবেক তুমি অপরাধ করছো বলেই বেসিক্যালি এখানে গণ্য হবে বন্ধুরা। আর 412টা একটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলতেছে
এখানে মনে করেন যে বলতেছে যে আহ, ডাকাতির সম্পত্তি কিন্তু চোরাই সম্পত্তি না, কিন্তু ডাকাতির সময়ও কিন্তু চুরি সংগঠিত হয়ে যেতে পারে। এই সময় অর্থাৎ ডাকাতির সময় যে সম্পত্তি অন্যায়ভাবে হস্তান্তরিত হয়েছে, যেটা চোরাই সম্পত্তি না, সেই সম্পত্তি যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তার শাস্তি 412 ধারা। আমরা একটু ভালো করে দেখি যে ডাকাতি অনুষ্ঠানের মাধ্যমে অপহৃত মাল অসাধুভাবে গ্রহণ করার শাস্তি। মানে সহজ বাংলা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো আমি রবিউলের বাসায় মনে করো আমি ডাকাতি করতে গেছি, ঠিক আছে কিনা? তো ডাকাতি করতে গেলে ডাকাতির মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হবে সেটা চোরাই সম্পত্তি না, সেটা তো আমরা জানি, বা সেটা চোরাই সম্পত্তি হবে না। কিন্তু ডাকাতি করার সময়ও কিন্তু তুমি মালামাল নিতে পারো মালিকের অনুমতি ছাড়া বা মালিককে না জানাইয়ে। কিরকম? তুমি মাল 5 বা ততোধিক ব্যক্তি রহিমের বাসায় যাইয়ে রহিমের পিস্তল ঠেকাইছে যে তোর ডয়ারে 5 লাখ টাকা আছে, ওটা এখনই দিবি, নাহলে তো মেরে ফেলাবো। তাহলে সংখ্যা কতজন? 5 বা ততোধিক, ঠিক আছে কিনা? তখন সেটা হচ্ছে ডাকাতি হয়ে গেছে। কিন্তু এই 5 লাখ টাকা ডাকাতি করতে তুমি রহিমের বাসায় গেছো, ঠিক আছে, কিন্তু রহিমের টেবিলের উপর একটা মোবাইল আছে। আসার সময় গোপনে সেই মোবাইলটা তুমি মনে করে নিয়ে চলে আইছো, কিন্তু তুমি যে মোবাইলটা নিয়ে আইছো রহিম কিন্তু জানে না, অর্থাৎ তার অনুমতি ছাড়াই তুমি উক্ত কাজটি করছো। তাহলে এই যে যে সম্পত্তি তুমি নিয়ে আসলা ডাকাতির সময় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, যেটা, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার দণ্ডবিধি 412 ধারা মোতাবেক এই অপরাধে তুমি এখানে অভিযুক্ত হবা। বলতেছে যে যে ব্যক্তি এরূপ কোন চোরাই মাল গ্রহণ করে বা সংরক্ষণ করে যাহার দখল ডাকাতি অনুষ্ঠানের সাহায্যে হস্তান্তরিত হয়েছে বলে সে জানে, হ্যাঁ, বলিয়া বিশ্বাস করার কারণ থাকে, অথবা কোনো মাল যা চোরাই বলিয়া সে জানে যা অনুরূপ বিশ্বাস করিবার কারণ থাকে, সেই ক্ষেত্রে সে উক্ত মাল যদি অসাধুভাবে গ্রহণ করে তার শাস্তি 112। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম, আমার বাড়িতে 20 জন লোক ডাকাতি করতে এসে বলতেছে যে 5 লাখ টাকা এখনই তুমি দিবা। তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম, তাহলে সে ডাকাতি হয়ে গেল, ঠিক আছে কিনা? ডাকাতি শাস্তি 395। কিন্তু এই ডাকাতি মালামাল নেওয়ার সময় আমার অনুমতি ব্যতীতই আমার টেবিলের উপর রাখা একটা মোবাইল ফোন ডাকাতরা পকেটে করে নিয়ে গেছে। তাহলে এই যে যে ডাকাতরা অনুমতি ব্যতীত পকেটে করে নিয়ে গেল, ঠিক আছে কিনা, তখন সেটা কিন্তু চুরির মাল হিসেবেই গণ্য হবে। তাহলে এই ডাকাতি অনুষ্ঠানের মাধ্যমে অপহৃত মালামাল অসাধুভাবে যদি গ্রহণ করে, তাহলে এই যে যে গ্রহণ করলো তার শাস্তি দণ্ডবিধি 412 দ্বারা। হ্যাঁ, আর ডাকাতির শাস্তি তো নর্মালি 395, কিন্তু ডাকাতির মাধ্যমে যেটা ডাকাতি হয়নি, অন্য মাধ্যমে যে সম্পত্তিটা হস্তান্তরিত হয়েছে মালিকের অনুমতি ছাড়া, হ্যাঁ, অনুমতি না দিলে সেটা তো চুরি নাকি? সেই ক্ষেত্রে এটা তো 410-এর ভিতর ঢুকলো, ঢোকাল যেত না। 410-এ তো 410-এ তো তোমার সংজ্ঞা বলে দিছে। কিন্তু ডাকাতির সময়ও কিন্তু মালিকের অনুমতি ব্যতীত চুরি আপনার হতে পারে, হতে পারে না? ওই যে উদাহরণ দিলাম যে 5 জন ব্যক্তি ঢোকছে ঘরের মধ্যে, কইছে যে 5 লাখ টাকা এখন দিবি না তুমি মারিয়ে এলাও, টাকা দিয়েছে, তুমি চলে এসেছো, মালামাল নিয়ে চলে এসেছো, ডাকাতি হয়ে গেছে। কিন্তু তুমি ওইখানে মোবাইলটা তুমি পকেটে গুপ করে ঢুকে ঢুকে নিয়েছো। মোবাইল কি তুমি নেছো মালিক জানে? মালিক টেবিল লিভার রয়েছে, তুমি নিয়ে যাই চলে এসেছো, তাহলে এটা কিন্তু এটা চুরি হয়ে গেছে, এটা কিন্তু ডাকাতি না। তুমি ডাকাতি যেটা করতে গেছো টাকা আনতে, টাকা ওটি ডাকাতি হয়েছে, কিন্তু অনুমতি ব্যতীত তুমি যেটা করছো সেটা চুরি হিসেবে গণ্য হবে। স্বর্ণ অলংকার হলে কি হবে স্যার? স্বর্ণ অলংকার হলে কি হবে মানে, তোমাকে জোর করে যদি স্বর্ণ অলংকার তুমি নিয়ে এসে, তাহলে তোমার তোমার বাড়িতে তো ডাকাতি হচ্ছে। কিন্তু টেবিলের উপর স্বর্ণ অলংকার আছে, হ্যাঁ, তাহলে তো তোমার এটা তোমার চুরি হবে, এটা এই 412 দ্বারা। হ্যাঁ, স্বর্ণ অলংকার কানের দুলে পরা আছে, কানের পিস্তল ঢাকায় কলেজের কানের দুল খুলে দে, তাহলে এটা তো ডাকাতি হবে। যদি 5 বা ততোধিক ব্যক্তি হলে এটা ডাকাতি হবে, আর 5-এর কম হলে এটা দস্যুতা হবে, আর দস্যুতার মাধ্যমে হস্তান্তরিত হলে যেটা সেটা চোরাই সম্পত্তি হবে। কি খুব ইন্টারেস্টিং বিষয় না ভাই? রিটার্নের প্রশ্ন এখান থেকে এভাবে আসতে পারে। তোমরা দয়া করে এই 411 থেকে 414 পর্যন্ত সূচিগুলো মুখস্থ করো। অর্থাৎ 410-এর চোরাইমালের সংজ্ঞা, 412-তে আছে যে সম্পত্তি ডাকাতির মাধ্যমে হস্তান্তরিত হয়েছে অসাধুভাবে, যেটা চোরাইমালের এর শাস্তি। আর 412-তে আছে অভ্যাসগতভাবে চোরাইমাল বেচা কেনা করা। এরকম লোক বহুত পাবেন, দেখবেন যে ঢাকা শহরে আছে ভাঙ্গাড়ি মাল করাই কেনে, ভাঙ্গাড়ি হুন্ডা কেনে, টিভি কেনে, ফ্রিজ কেনে, এরা কিন্তু চোরাইমাল লোহা কেনে, রড কেনে, ঠিক আছে কিনা, চোরাইমাল। আর 414-তে বলতে চোরাইমাল গোপনের ব্যাপারে যদি সহায়তা করে। আমি চুরি করে আইছি, বন্ধুর বাসায় চোরাই হুন্ডাটা থুই আইছি, তাহলে আমার বন্ধু 412-14 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। তাহলে চোরাই মাল বেচা কিনা করলে 400, অভ্যাসগত হবে 413, 414 আছে চোরাই মাল গোপনে সহায়তা করে 414। অনেকগুলো ধারা পড়লাম, 403 থেকে 414 পর্যন্ত আজকে পড়লাম, বেশি পড়বো না, তাহলে মাথায় ব্যথা করবে। ঠিক আছে? আর দয়া করে গত শুক্রবার আমি পরীক্ষা নেইনি, আগামীকাল আমরা পরীক্ষা নেব, সবাই থাকবেন দয়া করে। আগামীকালকে আমরা পরীক্ষা নেব হচ্ছে 6টা 6টা 35-এ পরীক্ষা নেবো কালকে আমরা, হ্যাঁ।
একটা 50 মার্কের মডেল টেস্ট পরীক্ষা হবে। ঠিক আছে? 32 নম্বরের রড কিনলে কি হবে? 32 নম্বরের রড কিনলে সেটা চুরি হবে। বাড়ির মালিক তো নাই, আছে? অনুমতি ছাড়াই আসছে। যা, ওইসব কথা করার দরকার নাই। স্যার, স্বামী যদি চুরি করে নাকি? 5 তারিখে দোকানপাট বাসার মাল বেচা কেনা কোনো ধরায় অপরাধ। ক্লাস হলে ভালো হয় বিকেলে। আচ্ছা, এটা কথা করার দরকার নেই। এখন আমি একটু টায়ার্ড, যেহেতু ক্লাস তাও তো অনেক সময় আলোচনা করলাম। তারপরে আমি দুঃখিত, বেশি ধারা পড়াতে পারলাম না। আগামীকাল আমরা পুলিশ আইনটা শেষ করে দেবেন না, পরীক্ষা নেবো একটা, ঠিক আছে? আগামীকাল আমরা পরীক্ষা নেব সন্ধ্যা 6টা 35-এ। 50 মার্কের একটা মডেল টেস্ট শুরু হবে ইনশাল্লাহ। তোমরা হতাশ হয় না ভাই। আর দণ্ডবিধি ক্লাস সর্বোচ্চ 3টা ক্লাস নিলে দণ্ডবিধি ক্লাস শেষ হয়ে যাবে। এরপর দণ্ডবিধি আইন প্রথম থেকে পড়াবো, সাথে আমরা সাক্ষ্য আইন পড়াবো, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো লাগবে ভাই। আর দণ্ডবিধি আইন আবার শেষ হয়ে গেলে কার্যবিধি পড়াবো, সাথে পিআরবি পড়াবো। হুম, ভালো লাগবে। ঠিক আছে? আল্লাহ বাসার বাড়ির কাজগুলো আপনারা করেন না কেন? বাড়ির কাজগুলো করেন না কেন? ফাঁকি দেবেন না প্লিজ। বাড়ির কাজগুলো সবাই আল্লাহর রাস্তে করবেন। যারা বাড়ির কাজগুলো করবেন, নিজের ইমপ্রুভমেন্ট নিজেই বুঝতে পারেন। আমরা তো নোট দিয়েই দিচ্ছি কোনটার কোন উত্তর, তাহলে সমস্যা কি আপনাদের? বাড়ির কাজগুলো করবেন। হ্যাঁ, ডিউটি করে আসছে জন্য একটু ক্লান্ত। হ্যাঁ, আর আমি কথা বলবো না, আমি সরি, দুঃখিত। আর একটু সিরিয়াস হবো লেখাপড়ার বিষয় ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, সৎ পথে থাকার তৌফিক দান করুক, আমিন। 6টা 35, আগামীকাল শুক্রবার না নাকি? কালকে শুক্রবার না? ঠিক আছে, কালকে শুক্রবার না নাকি? শুক্রবারই তো। কালকে অবশ্যই পরীক্ষা আছে, নির্ধারিত ফরম পূরণ করে সবাই পরীক্ষা দেবেন। পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে হবে যে আমাদের অবস্থানটা কি আসলে। ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।